আসসালামু আলাইকুম। সো স্ক্রিন আর আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু কনফার্ম করে নেন একজন। জি স্যার, জি স্যার, ক্লিয়ার হওয়া শোনা যাচ্ছে, আপনার যাচ্ছে। কথা শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। সো আমরা শুরু করি তাহলে। 5 মিনিট হয়ে গেছে। আমরা লাস্ট ক্লাসে মোটামুটি ভাবে অ্যাটমিক স্পেকট্রাম যে আমাদের টপিকটা ছিল সেটা সম্পর্কে কিছু থিওরিটিক্যাল ডেফিনেশন দেখছিলাম, যেখানে দুইটা টাইপ ছিল। একটা হচ্ছে ইমিশন স্পেকট্রা এন্ড আরেকটা হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রা। তো আমরা বোর্ডে যেহেতু মার্কার বিভিন্ন কালারের ছিল না, যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করা হয়েছিল যে আসলে দুইটা বলতে কি বোঝায়। আমরা এটা ভিজুয়ালাইজ করার জন্য আর কি আপনাদের একটু এক্সট্রা এই জিনিসটা পড়ানো ফার্স্টে। সেটা হচ্ছে যে ইমিশন স্পেকট্রাম যেটা আমরা পড়ছিলাম, আপনাদের মনে আছে হয়তো যে আমরা পড়ছিলাম যে হোয়াইট লাইন অ্যান্ড ব্ল্যাক লাইট, এটা এই কথাটা মনে রাখতে ইমিশন স্পেকট্রামের ক্ষেত্রে। আর অ্যাবজর্পশনের ক্ষেত্রে ব্ল্যাক লাইন অ্যান্ড হোয়াইট লাইট এই কথাটা মনে রাখতে। ওকে। সো এই দুইটা কথা মনে রাখলে আপনি মোটামুটি ভাবে এই যে একটা কনফিউশন ক্রিয়েট হবে যেটা মূলত ওটা ইগনোর করতে পারবেন। সো আমরা যদি দেখি যে ইমিশন স্পেক্ট্রা যেটা ছিল আমাদের ওখানে বেসিক্যালি যে ব্ল্যাক লাইটটা এটা কিন্তু পাস হয়। যেহেতু ব্ল্যাক লাইট পাস হয় দ্যাট মিনস আর কি হোয়াইট লাইন জেনারেট হয়। ব্ল্যাক লাইট পাস হওয়া মানে ব্ল্যাক লাইটের যে উইডটা থাকবে এটা কি হবে, বেশি হবে। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে যে ব্ল্যাক লাইটের উইডটা বেশি অ্যান্ড হোয়াইট লাইন জেনারেট হবে। এইখানে যে লাইনগুলো দেখবেন, এই যে সিঙ্গেল লাইনগুলো আপনাদেরকে দেখাইছিলাম লাস্ট ক্লাসে, সেগুলো দেখেন বিভিন্ন কালারের হবে। সো আমরা হোয়াইট যেখানে যেখানে আছে ওটা বুঝবো যে আমাদের 7টা কালার, আমাদের ভিভজি অর যেটা। এরপর দেখেন সেম এখানে একটা অন্য কালারের একটা লাইন জেনারেট হয়েছে। দেন এই যে ব্ল্যাকের যে প্রস্থটা, উইডটা যেটা, এটা কিন্তু কি বেশি। এটা হচ্ছে ইমিশন স্পেকট্রার ক্ষেত্রে। সো ইমিশন স্পেকট্রার ক্ষেত্রে ব্ল্যাক লাইট পাস হবে, এন্ড যে লাইটটা পাস হবে এটার স্পেকট্রাম বা উইডটা কি হবে, বেশি হবে। এন্ড যে লাইনটা জেনারেট হবে এটা মূলত উইডটা কম হবে। সো ইমিশনের ক্ষেত্রে এরকম। এরপরে আমরা অ্যাবজর্পশনে যেটা দেখছিলাম সেটা হচ্ছে ব্ল্যাক লাইন জেনারেট হবে অ্যান্ড হোয়াইট লাইট পাস হবে। তাহলে আমরা জানি লাইট যেখানে যেখানে আছে ওই জিনিসটার উইথ মানে প্রস্থ বেশি হবে। তাহলে এটা ক্ষেত্রে হোয়াইট লাইট পাস হচ্ছে, দ্যাট মিনস 7টা কালার যেটা জেনারেট হবে ওটা প্রস্থ কি হবে, বেশি হবে। তাহলে দেখবেন এখানে হচ্ছে দেখেন এই যে প্রস্থগুলো আছে এগুলো কিন্তু কি বেশি। অ্যান্ড ব্ল্যাক লাইন জেনারেট হবে, এখানে কিন্তু কি ব্ল্যাক লাইন জেনারেট হয়েছে যেটার প্রস্থ বা উইথ হচ্ছে কম। সেভাবে মূলত স্পেকট্রা ওর স্পেকট্রাম গুলা আমরা ডিফাইন করতে পারবো বা চিনতে পারবো। তো এটা গত ক্লাসের একটু টপিক ছিল এক্সট্রা। আশা করি এটা বুঝছেন। না বুঝলেও নেটে অনেক ধরনের ফিগার আছে, আপনারা দেখে নিতে পারেন, সমস্যা নাই। অনেক ধরনেরই ফিগার আপনারা ইয়ে করতে পারবেন, নেটে খুঁজলে পাবেন। তো আমরা একটু যদি প্র্যাকটিক্যালি দেখি জিনিসটাকে, জিনিসটা আসলে কিভাবে জেনারেট হয়। এটা আমরা কিন্তু আমাদের কাছে যদি কোনো প্রিজম থাকে অথবা ডিফ্র্যাকশন গ্রেটিং থাকে, তাহলে আমরা কিন্তু আমাদের ল্যাম্পের যে হোয়াইট অথবা আমাদের বাসাবাড়ির যে হোয়াইট এলইডি গুলো আছে এগুলো দিয়েও কিন্তু আমাদের এইরকম স্পেকট্রাম আমরা ক্যাপচার করতে পারি। ঠিক আছে। এক্ষেত্রে আপনার মোবাইলের ক্যামেরার সামনে আপনি যদি কোনো ডিফ্র্যাকশন গ্রেটিং ধরেন অ্যান্ড ওই যে ল্যাম্পের লাইটটাকে যদি দেয়ালে ফেলান এবং ক্যামেরার মাধ্যমে যদি আপনি ডিফ্রাকশন গ্রেটিং ইউজ করে ওই লাইটটাকে দেখেন, সেক্ষেত্রে কিন্তু ভিবজিওর অর্থাৎ যে স্পেকট্রাম, যে 7টা কালারের স্পেকট্রাম কিন্তু জেনারেট হবে। দেখি এখানে কি করছে আমরা একটু দেখি, জাস্ট ডিরেক্ট আপনাদের ডেমো দেখানোর জন্য। I'm going to put diffraction grading now in front of the camera to show you the continuous spectrum of this of light produced by incandescent light bulb. So here to the side, you can see now the the spectrum produced. Basically, the white light is divided by the diffraction grading into the individual colors, and you can see that the spectrum is continuous. We see all of the colors of the rainbow in the spectrum. I'm going to turn off the light bulb. সো এখানে যেটা করছে সেটা হচ্ছে আপনার দেখেন ল্যাম্পটা দেয়ালে হচ্ছে লাইট ফেলছে ল্যাম্প থেকে, আর ক্যামেরার সামনে হচ্ছে একটা রিফ্লেকশন গ্রেটিং ধরছে, যেটা আমরা হয়তো দেখতেছি না ক্যামেরা ইয়ের জন্য, মোবাইলের জন্য।
সো আপনি যখন মোবাইলে ক্যামেরা দিয়ে ডিফ্রাকশন গ্রেটিং কে পাস করে হোয়াইট লাইট কে দেখবেন, তখন হচ্ছে এক ধরনের কি জেনারেট হবে, এক ধরনের এরকম স্পেকট্রাম জেনারেট হবে, যেটা এখানে দেখা যাচ্ছে। সো এটা হচ্ছে আপনাদের বেসিক্যালি ইমিশন স্পেকট্রাম, যেটা আমরা এখানে দেখছি, থিওরিটিক্যালি পড়ছি, এখন একটু প্র্যাকটিক্যালি জাস্ট এক ঝলক দেখে নিলাম। ওকে, সো আমরা নতুন টপিকে যাই। আমাদের সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে হাইড্রোজেনের যে ইমিশন স্পেকট্রাম, যে একটা টার্ম আছে, একটা যে থিওরি আছে, এই জিনিসটা পড়বেন সবাই ভালোভাবে, এখান থেকে কোশ্চেন আসবে। হাইড্রোজেনে আমরা যদি হাইড্রোজেনকে হাই টেম্পারেচারে যদি হাই টেম্পারেচারে যদি রাখি হাইড্রোজেন গ্যাসকে, তাহলে যে স্পেকট্রামটা দেখা যায় সেটাই মূলত হচ্ছে আমাদের এই ইমিশন স্পেকট্রাম অফ হাইড্রোজেন। সো এটার আগে আমাদেরকে দুইটা জিনিস ভালো করে জানতে হবে। সেটা হচ্ছে আমরা এটা একটু নিচে যাই, যদি একটু দেখি, সেটা হচ্ছে সাপোজ আমাদের মাঝখানে থাকে তো নিউক্লিয়াস কোনো মৌলের, এরপরে নেক্সট যে শেল বা অরবিট, এখানে কিছু ইলেকট্রন থাকে, এরপর পরবর্তী শেলে আরো কিছু ইলেকট্রন থাকে। এভাবে যতটা শেল আপনি নেবেন ততগুলো ইলেকট্রন বাড়তে থাকবে। এখন কোনো কারণে যদি এই যে নিউক্লিয়াসের একটা ইলেকট্রন, ধরেন আপনি বাইরে থেকে টেম্পারেচার দিচ্ছেন, মানে এনার্জি দিচ্ছেন তাকে, কোনো মৌলকে এনার্জি দেওয়া মানে হচ্ছে সেখানে হচ্ছে টেম্পারেচার প্রোভাইড করা। যদি আপনি এই যে ইলেকট্রনটা আছে এটাকে যদি টেম্পারেচার দেন, সে তখন কি হবে, এই যে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে চলে যাবে। ঠিক আছে, এক্ষেত্রে এনার্জিটা সে শোষণ করবে। ওকে, এনার্জি শোষণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে। ফাইন, যখন সে উচ্চ শক্তি স্তরে আসবে, মানে 1 নম্বর থেকে 2 নম্বরে যাবে, তাহলে সেখানে বসে আছে সুন্দর। সো আমরা জানি যে আমাদের নেচারে সবকিছুই কি স্থিতিশীল অবস্থায় আসতে চায়, কোনো কিছুই চায় না যে তার যে নর্মাল যে নিয়মটা এটা থেকে বিঘ্ন ঘটুক। সো এ যখন উচ্চ শক্তির স্তরে আসছে, এখান থেকে সে আবার কিছুক্ষণ পরেই এনার্জিটা রিলিজ করে তার আগের জায়গায় চলে আসবে। সে এনার্জিটা রিলিজ করবে, রিলিজ করে আগের জায়গায় এভাবে চলে আসবে। সো এই যে এনার্জিটা রিলিজ হলো, এটাকেই মূলত আমরা স্পেকট্রাম আকারে আমাদের বিভিন্ন ফটোগ্রাফিক ফিল্ম বা পর্দায় দেখি। এই টার্মটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আপনারা যদি না বুঝেন তাহলে অবশ্যই কোশ্চেন করেন এখান থেকে। ওকে, আমি আরেকবার বলে দিই, সেটা হচ্ছে স্যার ইলেকট্রন ইলেকট্রন কি স্যার একবার শোষণ করে বাইরের দিকে যায়, তারপরে আবার মানে আবার এনার্জিটা রিলিজ করে আবার ভিতরের দিকে চলে আসে নাকি? হ্যাঁ, বাইরে যাই বলতে ধরেন ইলেকট্রনটা ধরেন ফার্স্ট অরবিটে আছে, এই ফার্স্ট অরবিট থেকে আপনি এনার্জি দিচ্ছেন, সেই এনার্জিটা শোষণ করে সেকেন্ড অরবিটে যাবে। এখন সেকেন্ড অরবিটে যখন যাবে, ওইটাকে মৌলের অস্থিতিশীল অবস্থা বলি আমরা। ঠিক আছে, এখন অস্থিতিশীল অবস্থা থেকে আবার সে ইনস্ট্যান্ট তার নিচের শক্তি স্তরে মানে ফার্স্ট অরবিটে ব্যাক করবে। যখনই ব্যাক করবে, সে যে এনার্জিটা গেইন করছিল মানে শোষণ করছিল, অ্যাবজর্ব করছিল, সেটা রিলিজ করবে আপনার বর্ণালী আকারে বা স্পেকট্রাম আকারে। জি স্যার, বুঝছি। বুঝছেন? স্যার, জি এটা স্যার। পরীক্ষার মধ্যে কিভাবে থাকতে পারে স্যার? ইম্পর্টেন্ট যে বললেন। এটা পরীক্ষার মধ্যে এটা থাকার থেকে আমি আপনাদেরকে জাস্ট আগে এই টার্মটা পড়াচ্ছি, কারণ আমরা একটা জিনিস পড়বো, সেটার জন্য এই জিনিসটা জানা লাগবে আমাদের। আমরা যেটা পড়বো সেটাতে এখন যাই। সেটা হচ্ছে আমরা বেসিক্যালি এটা পড়বো, এটা পড়ার আগে থিওরি কিছু জিনিস পড়ি। ওকে, আমরা জানি যে কোনো ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, এনার্জি শোষণ ঘটে। আর যখন উচ্চ থেকে নিম্ন শক্তি স্তরে আসবে, তখন হচ্ছে এনার্জি রিলিজ করবে। এন্ড যখনই এনার্জি রিলিজ করবে, তখন কিন্তু আমাদের স্পেকট্রাম জেনারেট হবে। এতটুকু মুখস্থ রাখলে, এতটুকু মনে রাখলে আপনি হচ্ছে এই যে হাইড্রোজেনের যে ইমিশন স্পেকট্রাম এটা পারবেন। তো যখনই এই ধরনের কোনো ফেনোমেনা ঘটে, তখন হচ্ছে জেনারেলি 5টা কালার জেনারেট হয়, অথবা আমরা বলতে পারি যে 5টা ডিফারেন্ট সিরিজ জেনারেট হয়। তার মধ্যে একটা হচ্ছে লাইম্যান সিরিজ, আরেকটা বামাস সিরিজ, প্যাসচেন সিরিজ, ব্র্যাকেট অ্যান্ড ফন্ট সিরিজ। এই 5টা সিরিজ হচ্ছে জেনারেট হয়। 6 নম্বর যে হামফ্রি সিরিজটা, এটা জেনারেলি এখন নতুন আবিষ্কার হয়েছে, এটা আপনাদের না জানলেও চলবে, জাস্ট আমি আছে যে এটা জানানোর জন্য এখানে লিখছি। 5টা সিরিজ জেনারেট হয়, ঠিক আছে? লাইম্যান, বামার, প্যাসচেন, ব্র্যাকেট অ্যান্ড ফন্ট, এই 5টা সিরিজে কালার হচ্ছে জেনারেট হয়। সো এখন 5টা সিরিজ দেখতে কিরকম বা কিভাবে জেনারেট হয়, এটা আমরা এখন দেখি। আমরা একটু চিত্রটা দেখি। আপনাদের নোটে এখানে চিত্র পাবেন, আমি হচ্ছে আমারটা বাঁকাটা রয়েছে, আপনাদেরকে আমি সরাসরি দেখানোর জন্য এখান থেকে পিডিএফটা মূলত তৈরি করছি। সো দেখেন,
আমাদের ধরেন একটা নিউক্লিয়াস, এভাবে মিডল পয়েন্টে একটা নিউক্লিয়াস আছে, ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর অরবিট, আমরা বলতে পারি এটা হচ্ছে 1 নম্বর অরবিট। এভাবে ধরেন 7টা অরবিট আছে এর চারপাশে, এটা ধরেন 7 নম্বর অরবিট। এখন এই 7 নম্বর অরবিটে যদি কোনো ইলেকট্রন থাকে, তাহলে সে যখন 1 নম্বর অরবিটে আসবে তাহলে কি করবে? অবশ্যই এনার্জিটা রিলিজ করবে। সেম ভাবে 6 নম্বর অরবিটে যখন কোনো ইলেকট্রন থাকবে, সেটা যখন 1 নম্বরে আসবে সেটা কি করবে? এনার্জিটা রিলিজ করবে। এখানে যদি আমরা একটু দেখি, ধরেন ইনফিনিটিটা বাদ দেন, 7 থেকে শুরু করেন। এই 7 নম্বরে ধরেন কোনো ইলেকট্রন আছে, এটা যখন নিচে আসবে 1 নম্বরে আসবে, তখন কিন্তু কি এনার্জিটা রিলিজ করবে। সিমিলারলি 6 নম্বরে যখন আছে, 6 নম্বর থেকে যখন আসবে সে তখন কি এনার্জিটা রিলিজ করবে। এভাবে 6, 5, 4, 3, 2, এভাবে যখন এনার্জিটা আসবে সে এনার্জিটা রিলিজ করবে। এন্ড এনার্জিটা যখন রিলিজ হবে, এই যে সিরিজটা এখানে জেনারেট হবে, এইভাবে যে সিরিজটা জেনারেট হবে কালারের, এটাকে মূলত লাইম্যান সিরিজ বলা হয়। এন্ড এটার কালারটা জেনারেলি ব্লু টাইপের হয়। ওকে, আচ্ছা, আশা করি বুঝছেন এটা। এখন এটা তো আমরা দেখলাম যখন কোনো ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে 1 নম্বর, মানে একদমই নিম্ন শক্তি স্তর যেটা 1 নম্বর অরবিটে তখন যখন আসে তখন। এখন কোনো ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে যখন 2 নম্বর অরবিটে আসবে, যেমন ধরেন আগের উদাহরণটাই আমি বলি, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা বাইরের স্তরটা হচ্ছে আমাদের 2 নম্বর অরবিট। ধরেন এটার একদম বাইরের স্তরটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 করে 7 নম্বরে আসলো, এটা এটা ধরেন 7। 7 নম্বর থেকে যখন 2 নম্বরে আসবে, তাহলে আপনার এনার্জি রিলিজ হবে। সিমিলারলি 6 নম্বর থেকে যখন 2 নম্বরে আসবে এনার্জি রিলিজ হবে। এভাবে লাস্ট 3 নম্বর থেকে যখন 2 নম্বরে আসবে সিমিলারলি কিন্তু কি এনার্জি রিলিজ হবে। মূলত একটা সিরিজ আকারে, একটা সিরিজ আকারে এনার্জি রিলিজ হচ্ছে। এই সিরিজটার নাম হচ্ছে আমাদের বামার সিরিজ। ঠিক আছে? এটা এন্ড এই সিরিজের আন্ডারে যে কালার গুলা বা যে স্পেকট্রাম গুলো জেনারেট হয়, ওটা বেসিক্যালি গ্রিন টাইপের হয়, গ্রিন কালারের হয়। সিমিলারলি আপনাদের একদমই 7 নম্বর শক্তি স্তর থেকে যখন 3 নম্বর, একদম 3 নম্বর শক্তি স্তরে আসবে, তারপর 6 নম্বর থেকে যখন 3 নম্বর আসবে, প্যাস্টেন সিরিজ জেনারেট হবে। পুরো সিরিজটাকে বলা হয় প্যাস্টেন সিরিজ, এবং দেখতে অনেকটা এটা ব্লু কালার টাইপের হয়। ওকে, এরপরে ব্র্যাকেট সিরিজটা হচ্ছে আমাদের বেসিক্যালি যখন কোনো ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে 4 নম্বর যে স্তরটা আছে ওখানে আসে, আসলে এনার্জি রিলিজ করে। এন্ড এই কালারটা বেসিক্যালি অনেকটা আমরা বলতে পারি চকলেট টাইপের কালার হতে পারে। এরপরে লাস্ট যেটা, যখন কোনো ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে 5 নম্বর যে অরবিট আছে ওখানে যখন আসে, তখন ওখানে ফন্ট সিরিজ জেনারেট হয়। ঠিক আছে? এটা অনেকটা ইন্ডিগো কালারের মতো। সো এভাবে টোটাল 5টা সিরিজ জেনারেট হবে। আমরা 5টা সিরিজ জেনারেট করতে পারবো। এই 5টা সিরিজকে লাইম্যান, বামার, প্যাস্টেন, ব্র্যাকেট এন্ড ফন্ট বলা হয়। ওকে, বুঝছেন এটা? জি এটা নিয়ে স্যার। কারো কোশ্চেন থাকলে বলেন, সমস্যা নাই। স্যার এক্সামে কি এটা আছে? এটা এই চিত্র সহ আঁকতে হবে তো? হ্যাঁ, রাইট, এইটা হচ্ছে আপনার যদি পরীক্ষায় আসে আপনাদেরকে চিত্রটা আঁকতে হবে। আমি পিডিএফ দিয়ে দিব, আপনারা দেখে দেখে পড়বেন, এটা বুঝবেন, দেন আঁকবেন। এটা আহামরি কঠিন কিছু না, এটা খুবই ইজি, আপনারা একবার দুইবার প্র্যাকটিস করলে পারবেন। এটা আঁকা লাগবে না পরীক্ষায়, এই যে স্যার ইয়েটা। স্যার এটার সাথে কি থিওরি থাকবে স্যার এটার সাথে? থিওরি থাকবে না, এটা আপনাদেরকে এভাবে বলা হবে যে ইলাস্ট্রেট দি ইমিশন স্পেকট্রাম অফ হাইড্রোজেন। ঠিক আছে? ওকে, সো আমরা এতক্ষণ যা পড়লাম, আমরা যদি স্যার একটু এই যে এটাই। লাইম্যানটা যেভাবে আল্ট্রাভায়োলেট কালার হয়েছে কিন্তু ওই পেস্টেনটা ব্লু হয়েছে, কিন্তু বালমারটা গ্রিন হয়েছে, কিন্তু নিচের যে ওই যে একটা কালার স্পেকট্রাম ওখানে দেখা যাচ্ছে যে আল্ট্রাভায়োলেটের পরে আস্তে আস্তে ব্লু হয়, তারপরে গ্রিন হয়। কিন্তু বালমারটা আল্ট্রাভায়োলেটের পরেই গ্রিন হয়ে গেল আর পরে আবার ব্লু হইলো, এটা কিরকম স্যার? এটা আপনাদেরকে বাদ দিতে বলছি, তো এটা লাগবে না বলছি, এটা ভুল আছে, এই জন্য তো ও আচ্ছা আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ঠিক। আমি নেট থেকে কালেক্ট করছি, এটার থেকে বেটার কোনো ফিগার পাইনি, বাট এটা এটা রং, এটা এই জন্য বাদ দিতে বলছি। ঠিক আছে, আপনাদের যে 5টা স্যার তাহলে সিরিজ। হ্যাঁ, বলেন। কি আছে স্যার? কালার গুলাকে মেনশন করতে হবে যে এটা এটা আমরা তো সাপোজ কালো কালি দিয়া বা পেন্সিল দিয়ে আঁকবো, তখন কালার মেনশন করে দিতে হবে যে এই জায়গায় যে না, 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 লাইনের জন্য এই কালারটা, আমার জন্য এই কালার। না, আপনাদেরকে কালার দেওয়া লাগবে না, আপনার পেন্সিল দিয়ে আঁকলে হবে। শুধু এখানে বলবেন যে লাইমেন হচ্ছে আল্ট্রাভায়োলেট কালার জেনারেট করে, আল্ট্রাভায়োলেট রে জেনারেট করে। তারপর এটা ভিজিবল, এটা ইনফ্রারেড, এটা ফার ইনফ্রারেড, আর এটাও ফার ইনফ্রারেড। এভাবে মানে লিখে দিলে হবে পেন্সিল দিয়ে। বুঝছি স্যার।
আমি আমারটা আঁকছি যেভাবে ওভাবে লিখলে হবে। আমারটা হচ্ছে আপনার ইয়ে হয় নাই, মানে আঁকাটা রাইট হয় নাই, মানে তাড়াহুড়া করে আঁকছি তো। যে আপনি এইভাবে আঁকবেন সুন্দর করে সোজা করে স্কেল দিয়ে, তাহলে হবে, আর কিছু লাগবে না। ওকে, আমরা নেক্সট টপিকে যাই আমাদের। সেটা হচ্ছে আমরা যেটা এতক্ষণ দেখলাম যে আমাদের জেনারেলি 5টা সিরিজ থাকে, 5টা সিরিজের মধ্যে লাইমেন যে সিরিজটা আছে এক্ষেত্রে ইলেকট্রনটা 2 3 4 5 6 7 এভাবে ইনফিনিটি পর্যন্ত কোনো অরবিট থেকে একদম 1 নম্বর অরবিটে জাম্প করে, বা জাম্প করে বলতে 2 থেকে 1-এ আসে, 3 থেকে 1-এ আসে, 4 থেকে 1-এ আসে, এভাবে আসে। এটা হচ্ছে লাইমেনের ক্ষেত্রে। সো বামারের ক্ষেত্রে 3-এর অধিকগুলা থেকে 2 নম্বরে আসে, পার্সেন্টে 4-এর অধিক থেকে 3 নম্বরে আসে, ব্র্যাকেটে হচ্ছে 5-এর অধিক থেকে 4 নম্বরে আসে, অ্যান্ড ফন্ডে হচ্ছে 6-এর অধিক থেকে 5 নম্বরে আসে। তাহলে এক্ষেত্রে আমরা যদি একটু এভাবে বলি যে লাইমেন সিরিজটা যদি একটু দেখি, লাইমেন সিরিজের ক্ষেত্রে লোয়ার অরবিটের ভ্যালু হচ্ছে N1। যদি আমরা বলি তাহলে লোয়ার অরবিটের মান হচ্ছে এখানে 1, আর হায়ার অরবিটের ভ্যালুগুলো হচ্ছে 2 3 4 5 6 থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে N1 মানে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের লোয়ার অরবিট, N2 মানে হচ্ছে আমাদের কি হায়ার অরবিট। অথবা এভাবে বলি, যেহেতু এখান থেকে এইগুলা থেকে এখানে আসে, তাহলে এটাকে বলতে পারি ইনিশিয়াল অরবিট, আর এটার নাম দিতে পারি আমরা ফাইনাল অরবিট। ঠিক আছে, যেহেতু ইনিশিয়াল বলতে ইলেকট্রন এখানে ছিল, এখান থেকে জাম্প করে সে এই 1 নম্বরে আসছে, তাহলে ইনিশিয়াল হবে এই অরবিট গুলা, আর ফাইনাল অরবিট হবে যেটা একদমই গ্রাউন্ড, যেটা 1 নম্বর যে অরবিটটা লাইমেনের ক্ষেত্রে সেটা। সিমিলারলি সবগুলোর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। এগুলো হচ্ছে ফাইনাল ইনিশিয়াল, এগুলো হচ্ছে ফাইনাল। ইনিশিয়াল, ফাইনাল, ইনিশিয়াল ফাইনাল, অ্যান্ড ইনিশিয়াল ফাইনাল, এভাবে মনে রাখলেও হবে। N1 N2 দেওয়ার থেকে আমি যদি Ni মানে N ইনিশিয়াল অ্যান্ড N ফাইনাল দিই, এটা একটু বুঝতে ইজি হয়, আপনাদের ম্যাথ করতেও সুবিধা হবে। সো ম্যাথের কথা যেহেতু বললাম, তো কি ধরনের ম্যাথ আসতে পারে এখান থেকে সেটা একটু আমরা দেখি। তো সবগুলা লাইন যে জেনারেট হবে এগুলো বেসিক্যালি এক ধরনের ওয়েব টাইপের। এগুলো আপনি হচ্ছে ফটোগ্রাফি প্লেটে ফেলার কারণে এক ধরনের লাইন জেনারেট হয়েছে। এগুলো বেসিক্যালি এক ধরনের ওয়েব ছিল। এই ওয়েব, এই লাইনগুলোতে কি পরিমাণ ওয়েব আছে, মানে ওয়েব নাম্বারটা মূলত ক্যালকুলেট করা হয় রুটবার্গ ইকুয়েশন দ্বারা। এই রুটবার্গ ইকুয়েশনটা ইউজ করা হয় মূলত আমার যে লাইনগুলো ছিল এই লাইনগুলোতে টোটাল কতটা ওয়েব আছে, ওয়েব নাম্বার মূলত এটা দ্বারা ক্যালকুলেট করা হয়। তো আমরা এই সূত্রটা আগে পড়ছি, ওয়েব নাম্বার নিউ নিউ বার ইকুয়াল টু 1/λ, এটা আমরা পড়ছি। এখন জাস্ট এটার সাথে নতুন একটা টার্ম অ্যাড হবে, সেটা হচ্ছে আর এইচ। এটাকে রুটবার্গ কনস্ট্যান্ট বলা হয়, এটার একটা মানে নির্দিষ্ট ভ্যালু আছে। ব্র্যাকেট 1/n N1 স্কোয়ার। আমি বলছি যে N1 এর জায়গায় আপনি কি দিতে পারেন, এখানে NF দিয়েন, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে 1/NF স্কোয়ার মাইনাস 1/Ni, মানে ইনিশিয়াল যে অরবিটা ছিল সেটা স্কোয়ার, ব্র্যাকেট Z স্কোয়ার। ওকে, এখানে N2 এর ভ্যালু অলওয়েজ N1 এর থেকে বড় হবে, অ্যান্ড থিওরিটিক্যালি এটাই রাইট। দেখেন N2 যেটা ছিল এটা কিন্তু আপনার N1 এর থেকে অবশ্যই সবসময় বড়, দেখছেন? এটা সবসময় কি হবে, বড় হবে। সো এখন আমরা সূত্রটা বসছি, সূত্রটা পুরো পড়লাম এখন। এই যে রুট বাই কনস্ট্যান্ট, এটা কিন্তু একটা ভ্যালু আছে। সো ইলেকট্রনের ক্ষেত্রে একটা ইলেকট্রনের ক্ষেত্রে যেহেতু হাইড্রোজেনের ইলেকট্রন একটাই, সো একটা ইলেকট্রনের ক্ষেত্রে রুট বাই কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে এটা পড়িয়েন না, এটা পড়া লাগবে না, এটা সেন্টিমিটারে, তো আপনারা মিটারের এককটা পড়িয়েন। সেটা হচ্ছে 1.09737 ইন্টু 10⁻⁷ পার মিটার। এটা হচ্ছে রুট বাই কনস্ট্যান্টের ভ্যালু, এটাকে মুখস্থ করে ফেলবেন একদম। স্যার এই এই ভ্যালুটা কি সাইন্টিফিক ক্যালকুলেটরে কনস্ট্যান্টে আছে সেভ করা নাকি মুখস্থ করা রুট লাগে? ব্র্যাকেটটা তো নাই মনে হয়, রুট ব্র্যাকেটটা থাকবে না, কেমিস্ট্রি রিলেটেড তো। ও, না থাকলেও মুখস্থ করে ফেলবেন, কঠিন না। 1.09737 ইন্টু 10⁻⁷ পার মিটার, এতটুকু মুখস্থ করলে হবে। সো আর আপনার কোশ্চেন অনুযায়ী আমরা আমাদের অফলাইন ক্লাসে ম্যাথ করব, অনলাইনে আসলে ম্যাথ করাও টাফ, বোঝানো কষ্ট। সো আমাদের অফলাইন ক্লাসে ম্যাথ করব, তখন হচ্ছে আমরা দেখবো যে কিভাবে ম্যাথগুলা করে। আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই যে জেড এর যে ভ্যালুটা, এটা মূলত হচ্ছে পারমাণবিক পারমাণবিক সংখ্যা অথবা অ্যাটমিক নাম্বার মিন করে। সো হাইড্রোজেনের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার হচ্ছে 1, হাইড্রোজেনের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার হচ্ছে 1, তাহলে জেড এর ভ্যালু কত হবে, 1 হবে। আর যখন হাইড্রোজেনের জায়গায় অন্য কোনো অ্যাটম ইউজ করবে সেক্ষেত্রে যদি হিলিয়াম ইউজ করে, হিলিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 2, সেক্ষেত্রে জেড এর ভ্যালু হবে 2। এভাবে কন্টিনিউয়াসলি হচ্ছে জেড এর ভ্যালু চেঞ্জ হতে থাকবে।
তো ইকুয়েশনটা পড়বেন, মনে রাখবেন, ইকুয়েশন থেকে ম্যাথ আসবে আপনাদের, আমরা ম্যাথ করবো নেক্সট ক্লাসে। স্যার এখানে ওই যে নিউ নাকি ওই যে ওইটা কি এফ ফ্রিকোয়েন্সির মতো না এটা? হ্যাঁ, এটা এফ বার, আমরা এফ কে নিউ আকারেও লিখতে পারি। স্যার এই 1/λ এটা কিভাবে আসলো? এটা এফ সমান আমরা ভি হচ্ছে বাই ল্যামডা। ইয়েতে আমরা আহ একদমই থিওরিটিক্যাল যখন পড়তেছিলাম তখন আপনাদেরকে লিখে দিছিলাম ওয়েব নাম্বারের সূত্র হচ্ছে নিউ বার ইকুয়াল টু 1/λ। এটা সূত্র, এটা জেনারেলাইজ ল, ঠিক আছে? আপনি খাতাটা উল্টাবেন, দেখবেন যে থিওরি ওখানে আপনার আছে, ওয়েব নাম্বার সমান হচ্ছে 1/λ। এটা এভাবেও বলা যায় যে আহ প্রতি একক তরঙ্গ দৈর্ঘ্যে বা প্রতি একক ল্যামডায় যে পরিমাণ ওয়েভ থাকে ওটাকেই টোটাল ওয়েব নাম্বার বলা হয়। ঠিক আছে, যেমন আমি যদি এভাবে বলি, ওকে, এখানে এটা এক ল্যামডা, এটা 1 ল্যামডা, এখানে ওয়েভ কয়টা? এখানে ওয়েভ হচ্ছে 2টা, তাহলে ওয়েভ নাম্বার হচ্ছে এখানে 2। সেম এতটুকু যদি বলি এটা 1 ল্যামডা, এখানে ওয়েভ কয়টা? এখানে ওয়েভ হচ্ছে 2টা, এভাবে এটা হচ্ছে 2, এভাবে কন্টিনিউয়াসলি হচ্ছে কাউন্ট হবে। দ্যাটস ওয়াই এখানে পার ল্যামডা বলা হয়েছে, মানে একক ল্যামডায় কি পরিমাণ ওয়েভ আছে সেটা হচ্ছে ওয়েভ নাম্বার। বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, আমাদের লেকচার 3 মোটামুটি শেষ। So, আমরা একটু লেকচার 4-এ যাই, সেটা হচ্ছে বোরস অ্যাটমিক মডেল। সো আমাদের কেমিস্ট্রিতে ঢোকার আগে বোরের অ্যাটমিক মডেল সম্পর্কে জানতে হবে। অ্যাকচুয়ালি তার হাত ধরেই কোয়ান্টাম মেকানিক্সের যাত্রা শুরু। অ্যান্ড সব থেকে মজার কথা হচ্ছে বোরের হাত ধরে হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 2-তে অ্যাটমিক বোম তৈরির যে বেসিক ফর্মুলা কিন্তু তার হাত ধরে আসছে। ঠিক আছে, সো তিনি খুবই খুবই ইম্পর্টেন্ট একজন পার্সন বলা যায় কেমিস্ট্রিতে, ফিজিক্সে, সবকিছু, সব সেক্টরে। সো আমরা দেখি যে বোরের অ্যাটমিক মডেল কি। বোরের অ্যাটমিক মডেলটা মূলত এক ধরনের কোয়ান্টাম মেকানিক্যাল মডেল। সো কোয়ান্টাম মেকানিক্যাল কেন বলা হয়েছে? বোরের মডেলটা মূলত কি করে আগে জানি, সেটা আমরা আগে জাস্ট একটু নিজের আইডিয়া নেই। বোর বলছে, সহজ ভাষায় বোর বললো যে মাঝখানে একটা নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনটা গোল করে ঘুরতে থাকবে, এভাবে ঘুরতে থাকবে, এটা বলছে বোর। তো যেমন একদম মহাবিশ্বের কেন্দ্রে থাকে সূর্য, সূর্যকে কেন্দ্র করে হচ্ছে অন্যান্য গ্রহগুলো ঘুরতে থাকে। তো অনেকটা এরকম নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারদিকে ইলেকট্রনগুলো ঘুরতে থাকবে। সো এরকম তত্ত্ব দেওয়ার কারণে তার যে অ্যাটমিক মডেলটা ছিল এটাকে আহ সৌর মডেল বা সোলার মডেলের সাথে কম্পেয়ার করা হয় অনেক সময়। সো এখানে কোয়ান্টাম মেকানিক্যাল বলা হয়েছে কারণ এটা হচ্ছে কোয়ান্টাম পার্টিকেল নিয়ে আলোচনা করছে, মানে ছোট ছোট ক্ষুদ্র যে মাইক্রো পার্টিকেল, এটা নিয়ে আলোচনা করছে কোয়ান্টাম লেভেলে। দ্যাটস ওয়াই এটাকে কোয়ান্টাম মডেল বলা হয়। মেকানিক্যাল বলা হয় কারণ এই যে ইলেকট্রন গুলো আছে এগুলার গতিবেগ, মানে এগুলো কেমন চলাচল করতেছে এগুলো নিয়ে আলোচনা করছে। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় এটা একটা মেকানিক্যাল মডেল। তো এটা দুইটা যদি একসাথে বলি তাহলে হবে কোয়ান্টাম মেকানিক্যাল মডেল। সো তার অ্যাটমিক মডেলের 6টা পোস্টুলেটস আছে। 6টা পোস্টুলেট হচ্ছে আপনারা মানে স্বীকার্য বলি আর কি আমরা বাংলা এগুলাকে। 6টা পোস্টুলেট হচ্ছে আপনাদেরকে জানতে হবে, and পরীক্ষার জন্য এই কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। 6টা আলাদা আলাদা আপনার পোস্টুলেট আছে, এগুলো হচ্ছে আপনার মুখস্থ করবেন, পড়বেন, বুঝে বুঝেই পড়বেন, মুখস্থ করা লাগে না, বুঝলে এগুলো আপনারা নিজেরাই বানায় লিখতে পারবেন। সো ফার্স্ট পোস্টুলেটটা কি বলছে আমরা একটু দেখি। সেটা বলছে যে ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে একটা নির্দিষ্ট বেগে ঘুরতে থাকে। কিভাবে ঘুরতে থাকে? একটা ফিক্সড ক্লোজ সার্কুলার পাথে। তো আমি যেটা বললাম যে মাঝখানে নিউক্লিয়াস থাকবে, ফাইন, এই নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন হচ্ছে একটা ক্লোজড সার্কুলার পাথে হচ্ছে ঘুরতে থাকবে ইলেকট্রনটা। এই যে সার্কুলার পাথ এটাকে বলা হয়েছে, তিনি নাম দিছে, এটার নাম দিছেন কি? অরবিট। আমরা যেটা একটু আগে বললাম যে ফার্স্ট অরবিট থেকে সেকেন্ড অরবিটে যাবে, এনার্জি রিলিজ করবে। তো এই জিনিসটাই মূলত এখানে আসছে। বোর এটার নাম দিচ্ছেন হচ্ছে অরবিট অথবা শেল, অথবা এটা আরেকটা নাম হচ্ছে স্টেশনারি স্টেট। ঠিক আছে, ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারদিকে এই যে রাউন্ড করে ঘুরতেছে, গোল করে ঘুরতেছে একটা ফিক্সড কক্ষপথে। সো এই জিনিসটার নামই হচ্ছে অরবিট। ওকে, সো এগুলাকে যদি নামকরণ করি আমরা এভাবে বলতে পারি, এই যেমন নিউক্লিয়াসের এখানেও কিন্তু ইলেকট্রন থাকবে, এখানেও কিন্তু ইলেকট্রন থেকে এই নিউক্লিয়াসের চারদিকে এভাবে ঘুরতে থাকবে। সো এটাকে যদি আমরা 1 নম্বর অরবিট বলি তাহলে বাকিটা হচ্ছে আমাদের কি? বাকিটা হচ্ছে আমাদের 2 নম্বর অরবিট, বাইরেটা হচ্ছে 2 নম্বর অরবিট। অথবা
1 2 না বলে এটাকে সামটাইমস হচ্ছে ক্যাপিটাল কে, এল, এম, এন, ও এভাবে কন্টিনিউয়াসলি ডিফাইন করা হয়। মূলত শুরু হয় কে থেকে, এভাবে এল, এম, এন, ও এভাবে চলতে থাকে। সো এটা হচ্ছে আপনাদের ফার্স্ট পোস্টুলেট, মানে সে প্রথম এই কথাটা বলছিল যে ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ফিক্সড সার্কুলার পাথে হচ্ছে ঘুরতে থাকে, যেটাকে আমরা বলি অরবিট অথবা শেল অথবা স্টেশনারি স্টেট। এরপরে তিনি সেকেন্ড যে কথাটা বলছে সেটা হচ্ছে যে ইলেকট্রন যতক্ষণ পর্যন্ত আপনার ওই অরবিটের চারদিকে ঘুরবে ততক্ষণ পর্যন্ত ওই ইলেকট্রনের কোনো এনার্জি লসও হবে না, গেইনও হবে না। দ্যাট মিনস কি, সে জাস্ট ঘুরতে থাকবে, আর কোনো কাজ করবে না। আশা করি এটা বুঝছেন, এটা নর্মাল কথা। এখন এই যে সেন্ট্রিফিউগাল ফোর্স, এটা কি কেউ জানেন এটা অর্থ কি? জি স্যার, কেন্দ্র বিমুখী বল। কেন্দ্র বিমুখী নাকি কেন্দ্রমুখী? কেন্দ্রমুখী হবে স্যার। সেন্ট্রিফিউগাল মানে কেন্দ্রমুখী। কেন্দ্রমুখী, কেন্দ্রমুখী বল। সো এই জিনিসটা যারা জানেন না তাদের ক্ষেত্রে বলি। ধরেন এটা হচ্ছে পৃথিবী, এটা সূর্য, এন্ড পৃথিবী হচ্ছে সূর্যের চারদিকে ঘুরতেছে। এখন পৃথিবী যে সার্কুলার পথে ঘুরতেছে, তো আপনারা যদি একটু সার্চ করেন দেখবেন যে জেনারেলি এই যে সার্কুলার পাথটা এটা কিন্তু হচ্ছে একটু সংকুচিত। দ্যাট মিনস হচ্ছে সূর্যের দিকে একটু ঝুঁকানো, এভাবে ঝুঁকানো, নিচের দিকে একটু ঝুঁকানো। ঠিক আছে? মানে হচ্ছে যখন পৃথিবী ঘুরবে সূর্যের চারদিকে, পৃথিবী চাইবে যে এই 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 কক্ষপথ থেকে এদিকে মুভ করার, মানে সূর্যের দিকে সরে যাওয়ার। এটা কিন্তু হয়, আপনারা একটু ভিডিও দেখলে বুঝবেন যে সূর্য পৃথিবী যখন সূর্যের চারদিকে ঘুরবে ও চাইবে যে এভাবে হচ্ছে এই একদম সূর্যের চারদিকে চলে আসার। কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটাকে আমরা বলি অভিকর্ষীয় বল এটা বা মহাকর্ষীয় বল, এটা কারণে পৃথিবীকে বাইরের দিকে পুশ করবে। ঠিক আছে? অ্যান্ড সূর্যের যে বলটা সেটাকে পৃথিবীকে নিচের দিকে টানবে। এই দুইটা বলের সমতা থাকার কারণে পৃথিবী হচ্ছে কি সার্কুলার পাথে সূর্যের চারদিকে কন্টিনিউয়াসলি হচ্ছে ঘুরতে থাকবে। এটা বুঝছেন? জি সো এই জিনিসটাই যদি আমরা একটু এখানে অ্যাপ্লাই করি সেক্ষেত্রে হচ্ছে বলি যে নিউক্লিয়াস মাঝখানে থাকে, নিউক্লিয়াসের চারিদিকে হচ্ছে ইলেকট্রন থাকে। ইলেকট্রনটা ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসের মধ্যে চলে আসে না কেন? সেটা একমাত্র চলে আসে না এই কারণে যে ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভ চার্জ, নিউক্লিয়াসটা হচ্ছে পজিটিভ চার্জ। অ্যান্ড নেগেটিভ আর পজিটিভের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক এক ধরনের ফোর্স কাজ করে, সেটা আমরা পড়ছি, আমাদের আইডিয়া আছে আশা করি, এটা আমরা ক্লাসও পড়ছিলাম। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের কারণে এই দুইটা নিজেদেরকে একটা ফোর্স দ্বারা হচ্ছে দূরত্বে, একটা নির্দিষ্ট দূরত্বে হচ্ছে আটকায় রাখে। সো যখন এই ফোর্স অ্যাপ্লাই হয় তখন ইলেকট্রনটার এদিকে না এসে এই সার্কুলার পাথে হচ্ছে কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে, একমাত্র ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের কারণে। ঠিক আছে? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশনের কারণে। সো 4 নম্বর যে কথাটা বলছে বোর, সেটা হচ্ছে যে ইলেকট্রন অরবিটের মধ্যে ঘুরবে, এটা আমরা জানি নিউক্লিয়াসের চারদিকে, এবং যখনই ঘুরবে ওটার অ্যাঙ্গুলার মোমেন্টাম, যেটাকে আমরা বলি কৌণিক ভরবেগ, সেটা ভ্যালু হবে mvr = nh/2 পাই। এটা হচ্ছে ওর অ্যাঙ্গুলার মোমেন্টাম ভ্যালু। এখানে আরটা হচ্ছে অরবিটের রেডিয়াস, আর এনটা হচ্ছে অরবিট নাম্বার, যেটাকে আমরা একটু আগে দেখছি যে 1 2 3 4 করে এভাবে ইনফিনিটি পর্যন্ত যাবে। সো ইলেকট্রনের ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু হচ্ছে mvr = nh/2 পাই। ওকে? স্যার, বিটা স্যার কি এখানে? এমটা কি স্যার ইলেকট্রনের ভর হবে? বুঝি নাই। এমটা কি স্যার ইলেকট্রনের ভর হবে? হ্যাঁ, এম। এম হচ্ছে ইলেকট্রনের ভর 9.1 × 10⁻31 কেজি। ভিটা হচ্ছে ভেলোসিটি, আরটা হচ্ছে রেডিয়াস, এনটা হচ্ছে কোয়ান্টাম নাম্বার, এইচটা হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট। স্যার, ভেলোসিটিটা কি রৈখিক ভেলোসিটি না কৌণিক ভেলোসিটি? কারণ এটা রৈখিক তো গোল ভেলোসিটি, ভাবে ঘুরতেছে। রৈখিক ভেলোসিটি। আপনাদের একটা টার্ম মনে আছে কিনা, আপনাদের যদি ফিজিক্স পড়ানো হয়, L = I ω পড়ছেন আপনারা? জি স্যার, ওই যে এটা হচ্ছে, জড়তার কি ভ্রামক। রাইট রাইট, এটা হচ্ছে জড়তার ভ্রামক, যেটাকে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বলি। আর এটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি বা কৌণিক বেগ। আই সমান আমরা জানি হচ্ছে mr², যদি মনে থাকে। জড়তার ভ্রামকের সূত্র হচ্ছে mr²। আর v = ω r, আরেকটা সূত্র আছে v = হচ্ছে ω r।
ওকে, এখন আপনি ওমেগার ভ্যালুটা যখন এখানে বসাবেন সেটা হবে কি ভি বাই আর, কাটাকাটি করেন, তাহলে আপনি এই যে এল সমান যেটা অ্যাঙ্গুলার মোমেন্টাম মিন করে সেটা সমান আমরা পাবো কি এম ভি আর, সেটা থেকে মূলত এটা আসছে। এখানে ভি ইকুয়াল টু ওমেগা আরটা মূলত রৈখিক ভর, রৈখিক বেগ এন্ড কৌণিক বেগের একটা সম্পর্ক প্রকাশ করে, ভি ইকুয়াল টু ওমেগা আর। সেখানে ভিটা হচ্ছে অবশ্যই কি রৈখিক বেগ। ওকে, বুঝছেন এটা আশা করি। তাহলে আমাদের চারটা হলো, বাকি দুইটা দেখি। বাকি দুইটা অলরেডি আপনাদের, এটা আপনাদেরকে অলরেডি আমি বলে ফেলছি 5 নম্বরটা, সেটা হচ্ছে যে যদি কোনো ইলেকট্রন ইনার অরবিট থেকে আউটার অরবিটে যায় এনার্জি অ্যাবজর্ব করে, আউটার থেকে যদি ইনারে আসে এনার্জি ইমিট করে বা রিলিজ করে, এটা আপনাদেরকে অলরেডি বলে ফেলছি। ঠিক আছে, মানে আমি একটু অন্যভাবে বলছি, আমি বলছি যে লোয়ার থেকে যদি হায়ারে যায় সেক্ষেত্রে এনার্জি অ্যাবজর্ব করে, হায়ার থেকে যখন লোয়ারে আসে সেক্ষেত্রে এনার্জি রিলিজ করে। ওকে, লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পোস্টুলেট হচ্ছে এটা, সেটা তিনি বলছেন, বোর বললেন যে এনার্জিটা মূলত ইমিট হয়, আমরা জানি এনার্জি ইমিট ওর অ্যাবজর্ব এই দুইটা যে ফেনোমেনা হয় সেটা মূলত কোয়ান্টা আকারে হবে। এই যে কোয়ান্টাও চলে আসছে কিন্তু এখানে। ওকে, সো আমাদেরকে আইনস্টাইন বলে গেছেন যে ই সমান এইচ এফ, আইনস্টাইন এটা আমাদেরকে বলে গেছেন। এখানে এইচটা হচ্ছে প্লান্কস কনস্ট্যান্ট, এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে এনার্জি। দ্যাট মিনস কোনো একটা লাইট যখন যাবে সেটা কি আকারে যাবে, কোনো ছোট ছোট প্যাকেট আকারে যাবে, যেটাকে আমরা ছোট ছোট প্যাকেটগুলোকে কি বলছিলাম, কোয়ান্টা। এটা একটা কোয়ান্টা, এটা আরেকটা কোয়ান্টা অথবা সেকেন্ড কোয়ান্টা বলতে পারি। সো বোর বললো যে তুমি তো এনার্জি রিলিজ করতেছো ফাইন, আবার তুমি এনার্জি অ্যাবজর্বও করতেছো, তাহলে তোমার এনার্জিটা মূলত কি আকারে যাবে, প্যাকেট আকারে যাবে। তিনি প্যাকেটটার নাম দিছে হচ্ছে কি কোয়ান্টা, অথবা যেটাকে প্লাঙ্ক নাম দিছে ফোটন, সেম কথাই। সো কোন ইলেকট্রন যদি লোয়ার এনার্জি স্টেট মানে E1 থেকে হায়ার এনার্জি স্টেটে যায় সেক্ষেত্রে এনার্জি ডিফারেন্সটা হবে E2 মাইনাস E1, অথবা আমরা লিখতে লিখতে পারি এভাবে যে এইচ নিউ, অথবা এইচ নিউ এর জায়গায় এফও লিখতে পারি। ঠিক আছে, এটা ছিল আমাদের 6 নম্বর পোস্টুলেট, যেটা মূলত আইনস্টাইনের সূত্রটাকে একটু জাস্ট মডিফাই করে লিখছে, আর কিছুই না। ওকে, এই 6টা পোস্টুলেট ছিল তার। পরীক্ষায় যদি আসে অবশ্যই একটা বড় মার্জিনের মার্ক থাকবে এটাই। আপনাদের একটা এইচডাব্লিউ দিবে, এটা আপনারা পড়বেন, সেটা হচ্ছে যে বোরের পরমাণু তত্ত্বের যে লিমিটেশন গুলো আছে, মূলত এটা কি কি সলভ করতে পারে না সেটা আপনারা এইচডাব্লিউ করে নোট করে রাখবেন খাতায়। ঠিক আছে, দ্য লিমিটেশনস অফ বোর অ্যাটমিক মডেল। ওকে, আশা করি আচ্ছা, এটা কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্যার? হুম। এটা কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্যার? আজকে যা যা পড়েছি সবগুলাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টু বি অনেস্ট। যেমন এটা স্পেকট্রামের, এটা স্পেকট্রাম যেটা আছে এটা, আর হচ্ছে যে এখানে বোরের পোস্টুলেট গুলা, এটা পড়বেন দুইটাই। সো আজকে এতটুকুই থাক, আপনাদের কারো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। ওকে ভাই, আল্লাহ হাফিজ। কেউ কি কিছু বলতেছেন? না স্যার। ওকে ফাইন, তাহলে কোশ্চেন না থাকলে আমরা